বিভিন্ন রাজনৈতিক দল এখন পানি ঘোলা করে মাছ শিকারে নামছে। ইলেকশন হেল্ড আপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এটা আমাদের জন্য কিন্তু একটা সুফল বয়ে আনবে বলে আমি মনে করি। সবকিছু মিলে কিন্তু ব্যবসা ভালো না। এর ভিতরে যদি নাকি এরকম রাজনৈতিক কর্মসূচি আসে, আন্দোলন হবে, তাহলে বাংলায় বলে না মরার উপরে খরার খা। আপনারা 2 দিন আগে জামাতে ইসলামীর আমিরের সঙ্গে একটা ব্যবসায়ী প্রতিনিধি দল গিয়ে দেখা করেছেন। দেখা যেটা আমরা করেছি জামাত ইসলামের আমির সাহেবের সাথে, এটা সম্পূর্ণ অরাজনৈতিক ছিল। আমাদের যিনি এখন সরকার প্রধান, ওনার সাথে আমরা ব্যবসায়ীরা দেখা করতে পারতেছি না। আমরা আসলে অনেকটা অভিভাবকহীন হয়ে পড়েছি। প্রিয় দর্শক, টিভিএস এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশনে আপনাদের স্বাগতম। এই অনুষ্ঠানে আমরা নির্বাচন কেন্দ্রিক রাজনীতি, অর্থনীতি, সংস্কার সহ নানা বিষয়ে আলোচনা করে থাকি। আজ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন 2 জন বিশিষ্ট ব্যবসায়ী এবং তারা 2টা সংগঠনেরও শীর্ষ পর্যায়ের নেতা। তাদের সাথে আজ আমরা দেশের ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক অনিশ্চয়তা, নির্বাচন কেন্দ্রিক অস্থিরতা এসব নিয়ে আলোচনা করব। আসুন আমরা আগে আমাদের অতিথির সঙ্গে পরিচিত হই। আমার ডান পাশে আছেন শওকত আজিজ রাসেল, উনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি। আমার বাম পাশে আছেন ফজলে এহসান শামীম, উনি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি। আপনাদের 2 জনকেই আমাদের স্টুডিওতে স্বাগতম। আমরা শুরু করতে চাই যেমনটা বলছিলাম, যেটা হলো রাজনৈতিক অস্থিরতা ব্যবসা বাণিজ্যের উপরে প্রভাবটা আসলে কি। তা আমি শুরু করতে চাই জনাব রাসেল আপনাকে দিয়ে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। নির্বাচন হবে কি হবে না একটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে। তো এই যে নির্বাচন কেন্দ্রিক একটা অনিশ্চয়তা, রাজনৈতিক একটা অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা ব্যবসা বাণিজ্য এবং জনমানুষের রুজির উপরে কী প্রভাব ফেলছে? আপনার দেখতেই পাচ্ছেন যে বিগত 1 বছরে আমাদের দেশে তেমন কোনো উল্লেখযোগ্য ইনভেস্টমেন্ট হয়নি। এখন বিডা যেটা ক্লেম করে সেটা হচ্ছে G2G প্রজেক্ট, এটা কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে পড়ে না। আমাকে যদি এখন আপনি জিজ্ঞেস করেন নেপালে কি বেড়াতে যাব, আমি তো তাও করব না। ইনভেস্টমেন্ট তো যাক দূরের কথা, কারণ ওখানের পরিবেশ আমাকে এখন 10 বার ভাববার বিষয় আছে। তো বহির্বিশ্বে কিন্তু আমরা আমাদের দেশটাকে যত ভালোবাসি, ভালো মনে করি, বহির্বিশ্ব তো একটা আতঙ্কের মধ্যে আছে। তারা মনে করে যে এখানে যাওয়াটাও কি সেফ নাকি, এইভাবেও তো চিন্তা করে। আর আপনি এখানে যে কর্মসংস্থান করবেন, আপনার প্রতিনিয়ত আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমি ব্যাংক লোন ক্রিয়েট করেছি, একটা ইন্ডাস্ট্রি করেছি। আপনি ধাপে ধাপে আমার লজিস্টিক সাপোর্ট যেগুলো আছে, তারপরে মনে করেন গ্যাস প্রাইস, এগুলো আপনি ধাপে ধাপে 100%, 200%, 300% করে দিচ্ছেন। তো আমার কি নিশ্চয়তা আছে? আমি লোকাল ইনভেস্টর হিসেবেই তো আমি মনে করি আমার ইনভেস্টমেন্টটা ঝুঁকিপূর্ণ করে হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। কারণ খুঁটিয়ে দেখতে পারেন আপনি, কারণ অনেক কিছুই হতে পারে। আপনি দেখেন সাম্প্রতিককালে গ্যাস প্রাইস নাকি আমরা অনেক ভালো সাশ্রয় করেছি গ্যাস প্রাইসে। যদি তাই হয়, ডাউন দ্য স্ট্রিমে আমি তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমি তো কর্মসংস্থান করি, আপনি আমাকে ফ্যাসিলিটেট করছেন না কেন? আমার যদি আজকে আপনার লজিস্টিক যদি কম থাকে, তাহলে তো আমি আপনার প্রতিযোগিতামূলক বাজারে কম্পিটিটিভনেস আমি পাবো, একটা অ্যাডভান্টেজ পাবো। তো সেটা তো আমার সরকার আমাকে ফেল করছে দিতে। ব্যাংকের ইন্টারেস্ট দেখেন 16-17%। লুট করেছে একজন, ভর্তুকি দিচ্ছে প্রকৃত ব্যবসায়ী। এর মধ্যে আর ইন্টারেস্টিংলি অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে কিন্তু চলছে, ওরা ব্যাংকে সার্ভিস করছে না। তো আমি যে সার্ভিস করছি প্রতিনিয়ত, প্রতি মাসে আমি তো ব্যাংকে ইন্টারেস্ট সুদ্ধা রিপেমেন্ট করে আসছি। কারণ আমার পাশের ফ্যাক্টরি যদি ব্যাংকের সার্ভিস না করে ইন্ডাস্ট্রিটা চালু রাখে, তাহলে তো সে আমাকেও ক্ষতি করছে। আমার যে একটা প্রতিযোগিতামূলক বাজারে যে আমি ব্যবসাটা করি, সে তো আমার থেকে কম রেটে ব্যবসাটা করছে, কারণ হি ইজ নট পেইং দি ব্যাংক অর দি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ফ্রম ওয়ার হি হ্যাজ টেকেন মানি ফ্রম। তো আপনি তাইলে কি আমাদের ডিফল্টার হয়ে যাওয়াটা কি একটা মডেল হয়ে যাচ্ছে না? এখানে সরকারের ভাববার বিষয় আছে। মানে উৎসাহিত করা হচ্ছে ডিফল্টার হতে, এটা অটোমেটিকলি হয়ে যাচ্ছে, আমি না চাইলেও হয়ে যাচ্ছে। কিন্তু এখানে সরকারের মনোযোগী হইতে হবে যে আসলে যে ফ্যাক্টরিগুলো চলছে কিন্তু ব্যাংকের সার্ভিস করছে না, সে তো চালু ইন্ডাস্ট্রিকে ক্ষতি করছে, চালু এন্টারপ্রেনিয়রকে ডিস্ট্রয় করে দিচ্ছে। আপনার কিন্তু প্রতিনিয়ত কিন্তু একটা এন্টারপ্রেনিয়র আপনি জন্ম দিতে পারবেন না, এটা যুগ যুগ লাগে। এই সমস্যাগুলো তো আপনার চলছেই। ধরেন আপনার গত 1 বছর ধরে আমরা এই সমস্যাগুলোর কথা শুনছি। এখন নতুন করে যে একটা সমস্যার তৈরি হচ্ছে, রাজনৈতিক অনিশ্চয়তা, নির্বাচন হবে কি হবে না, আগামীকালকে থেকে একটা রাজনৈতিক দল সাথে আরও কয়েকটা দল তারা আন্দোলন কর্মসূচি শুরু করতে যাচ্ছে। এইটার প্রভাব কতটা পড়ছে, এই রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাব? খুব সম্ভবত
গতকালকে বা আজকে আমি একটা প্রতিবেদন দেখেছি সালাউদ্দিন সাহেবের, আপনার বিএনপির। উনি বলেছেন যদি প্রতিপক্ষ না থাকে ইলেকশন করব কাকে দিয়ে। যদি এটা সত্যি হয়ে থাকে, আমি ধরে নিয়েছি যে প্রতিপক্ষ ইলেকশন করতে রাজি না, তাহলে ইলেকশন হেল্ড আপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা আমাদের জন্য কিন্তু একটা সুফল বয়ে আনবে বলে আমি মনে করি না। আমাদের এখন জলদি একটা ইলেকশন দরকার, সুষ্ঠু একটা সরকার দরকার, যেখানে আমরা গিয়ে ডায়ালগ করতে পারবো, বাণিজ্য করতে পারবো, সরকারকে আমরা ভিউ এক্সচেঞ্জ করতে পারবো। ইন্টেরিয়ার গভর্নমেন্ট কিন্তু একটা লেভেল পর্যন্ত কাজ করতে পারে, বিয়ন্ড দ্যাট দে ক্যানট অপারেট, দে শুড নট অলসো অপারেট। তাদের উচিত হবে না এর বাইরে গিয়ে কাজ করা। আপনার নেপালে তো 3 মাসের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার করে দিল। আমাদের একটু দেরি হচ্ছে, ঠিক আছে, আমাদের পরিবেশ হয়তো আরও বেশি খারাপ ছিল, হয়তো একটু সময় লাগছে সংস্কার করতে, কিন্তু সংস্কার তো একটা নির্বাচিত সরকারও তো করতে পারে। এটা যে বাইরের থেকে বহিরাগত লোক এসে করে দিবে আপনাকে, এবং সেটা আবার মেনটেনেবল হইতেও হবে। আপনার এটা যে মেনটেনে যদি না করেন, তাইলে তো যেই লাউ সেই কুদইতেই হবে, তাই না? জনাব রাসেল, আপনার কাছে আমি আবার আসবো। আমি এখন একটু যেতে চাই ফজলে শামীম এহসান আপনার কাছে। এই যে রাজনৈতিক অস্থিরতার কথা আমরা আলোচনা করছিলাম, এইটা ব্যবসা বাণিজ্য এবং মানুষের কর্মসংস্থানের উপরে প্রভাবটা কি? না দেখেন, আসলে আমরা তো ব্যবসার এই দেশেরই মানুষ প্রথমত, এবং আমাদের ব্যবসাটা এই দেশেই, বেশিরভাগ আমরা এই দেশেই করি। এখান থেকে আমরা কেউ রপ্তানি করি, কেউ আমদানি করি, কিন্তু এই দেশের সাথে আমরা সবাই জড়িত ব্যবসার সাথে। এবং আমাদের দেশটাকে একটি সুশৃঙ্খল শান্তিপূর্ণ অবস্থানে রাখা এবং সেটা চালানোর দায়িত্ব কিন্তু রাজনীতিবিদদের। এখন যেটা রাসেল ভাই বললেন যে ইন্টারিম গভর্নমেন্ট আসলে টাইম বিংয়ের জন্য আসে, এবার একটু লেন্দি প্রসেস আমরা থাকতেছেন 1.5 বছর, বাট এটা আসলে কাম্য না, কারণ তাদের ম্যান্ডেট থাকে না অনেক কিছু করার জন্যে। ফলে রাজনীতিবিদরা যদি দেশটা সুস্থভাবে চালাতে না পারে, তাহলে সরাসরি এফেক্টটা পড়ে দেশের উপরে এবং সেই সাথে অর্থনীতির উপরে, এবং আমরা ব্যবসায়ীরা তো সেটার সাথে সরাসরি জড়িত। ফলে রাজনীতি যদি নাকি একটা সুষ্ঠু ধারাতে ফেরত না আসে, একটা নির্বাচিত সরকার না আসে, এবং যদি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়, তাহলে আমরা সরাসরি এখানে এফেক্টেড হই। কিভাবে ক্ষতিগ্রস্ত আপনারা হচ্ছেন বা হতে পারেন? প্রথমত হলো যে রাজনৈতিক অস্থিরতা মানেই একটি সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়ে যায়। পরিবেশ নষ্ট হলে যেটা হয় যে আমাদের যে ব্যবসা, আমরা যারা লোকাল বিজনেস করি, আমাদের সাপ্লাই চেইন এফেক্টেড হয়। আমাদের যে গুডসগুলা প্রত্যেকটা দোকানে পৌঁছানো বা প্রত্যেকটা জায়গাতে যেখানে আমাদের দোকানগুলোতে পৌঁছাতে হয়, সেগুলো ইন্টারাপ্ট হয়। আমাদের কাঁচামাল আমদানিতে আমাদের সমস্যা হয়। অনেক সময় পোর্ট ডিলে হয়ে যায়, পোর্ট স্লো হয়ে যায় রাজনৈতিক অস্থিরতার কারণে। তখন আমাদের কস্ট অফ বিজনেস বেড়ে যায়, কারণ পোর্টে একদিন থাকা মানেই কিন্তু সেটার আবার একটা কস্ট আছে। তো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গাতেই হয়। বায়ারদের দিক থেকে, জি আমি সেটা বলছিলাম। তারপরে যেটা রাসেল ভাই খুব রাইটলি বলছেন যে দেখেন, আপনি এখন নেপালে বেড়াতে যাবেন তো আমি দূরের কথা, আমি যদি বলি যে নেপালে আমার একটা ব্যাংকের আমাদের শেয়ার যদি থাকে, ওটা বোর্ড মিটিংয়ে তো আমি যাবো না, যে আমার এত বড় ইনভেস্টমেন্ট, একটা ব্যাংকের আমি মালিক, এটা বোর্ড মিটিংয়ে আমি যাবো না। তেমনি যে রাজনৈতিক অস্থিরতা থাকে, তাহলে বায়াররা তো কোনো মতেই ওই দেশে আসবেন না, এমনকি অর্ডার প্লেস করতে তারা ভয় পায় যে রাজনৈতিক অস্থিরতার কারণে কি তাদের সাপ্লাই চেইন কি ইন্টারাপ্ট হয়ে যায় কিনা, আমি সময় মতন তাকে গুসটা দিতে পারবো কিনা। তখন তারা কি করে, দাম কিছুটা বেশি হলেও তারা অন্য দেশে অর্ডারটা প্লেস করে, কারণ তাদের নন ডেলিভারি ক্লেম খাওয়ার থেকে তারা মনে করে যে না, আমি যদি কথা ভিয়েতনাম বা চায়নাতে যদি 5-10% প্রাইসে, বা ইভেন ইন্ডিয়াতে যদি একটু বেশি প্রাইসও হয়, আমি অর্ডারটা প্লেস করে আমি টাইমলি পাবো। আর বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নাই, নির্বাচন একটা হওয়ার কথা, কিন্তু এখন অন্য দল আবার রাজনৈতিক একটা কর্মসূচি দিচ্ছে, এটা আপ টু ভায়োলেন্সটা কোন পর্যায়ে পর্যন্ত যাবে এটা আনসার্টেনিটি। ফলে যদি অর্ডার প্লেসও করে, তারা যতটুকু করার কথা ওই পরিমাণ কোনো দিনই করবে না। এখন কি কোনো প্রভাব পড়ছে? এখন পর্যন্ত আমরা তো আসলে আমেরিকান প্রভাবটাই কাটিয়ে উঠতে পারি নাই, প্লাস ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে ইউরোপের ইকোনমিও ডাউনফল, সেটার একটা বাস্তব আমাদের গার্মেন্টস অর্ডার এখন কিছুটা কম হচ্ছে। ডেটা এক কথা বলে, কিন্তু আমরা যেটা বাস্তবে আমরা যেটা দেখি সেটা হলো যে ফ্যাক্টরিতে কাজ কম, 200-250 ফ্যাক্টরির মালিক রেগুলার সাব কন্ট্রাক্ট খুঁজতেছে আমাদের গ্রুপের ভিতরে, মালিকদের গ্রুপের ভিতরে। আমি রাসেল ভাইয়ের দায়িত্ব নিয়ে বলতে পারি যে সুতার স্পিনাররা তাদের দাম পাচ্ছে না, বিকজ মার্কেটে ওই পরিমাণ চাহিদা নাই। মানে সব কিছু মিলে কিন্তু মার্কেটটা ভালো না, ব্যবসা ভালো না। এর ভিতরে যদি নাকি এরকম রাজনৈতিক কর্মসূচি আসে যে ইলেকশন পিছাই দেওয়ার জন্যে, বা ইলেকশন টাইমলি হবে না, বা আন্দোলন হবে, তাহলে মানে ওই যে বাংলায় বলে না, মরার উপরে খরার খা, মানে আসলে সেটাই হবে। আমি আপনার কাছে আবার আসবো। তাহলে যে অনিশ্চয়তার কথা বলছেন, সামনের দিনগুলোকে কিভাবে আপনারা প্রেডিক্ট করছেন? এখন কিন্তু রাজনৈতিক দলগুলোর ভিতরে আপনার যেটা ঐক্যমত্যের পরিবর্তে দ্বিধাবিভক্তি ধারাটাই বেশি স্পষ্ট হয়ে উঠছে। এখন আমি
নিয়ে কম কথা বলা পছন্দ করি। সেটার প্রভাব আপনার অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের উপর যেটা পড়তে পারে, সেই জায়গা থেকে আমরা যেটা আমার ব্যক্তিগত উপলব্ধি সেটা হলো যে বিভিন্ন রাজনৈতিক দল এখন পানি ঘোলা করে মাছ শিকারে নামছে। তারা একটা প্রলং প্রসেসে আছে, যত প্রলং করা যাবে তারা হয়তো ব্যক্তিগতভাবে বেনিফিশিয়ারি হবে, অথবা তাদের যে পলিটিক্যাল অ্যাম্বিশন আছে ওটাতে তাদের যে ইফেক্ট হবে ওটা হয়তো ওদের জন্য পজিটিভ হবে, এরকমভাবে চিন্তা করছে। কিন্তু ওভারঅল যদি আপনি এটাকে অ্যাসেসমেন্টে আনেন, আমার দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি সবখানে গিয়ে একটা প্রশ্নের সম্মুখীন হই, হ্যাঁ আমার এক্সপোর্ট তো বেড়েছে, না আমার এক্সপোর্ট বাড়েনি। কেমনে আমি বলি, আপনি কোভিডের সময় তো ভলিউম হারাইছেন, আন্দোলনের সময় তো ভলিউম হারাইছেন, তো আপনি তো ইয়ার টু ইয়ার গ্রোথ ক্যালকুলেট করতেছেন, কিন্তু আপনি যে 6 বছরের যে 20% গ্রোথ সেটাকে তো আপনি কনসিডার করছেন না। আমরা যখন সাধারণত গ্রোথের কথা বলি স্যার, ইট ইজ ইয়ার টু ইয়ার। তো আপনি গত বছর তো আমার বন্ধই ছিল অনেক দিন, তো ওইটাকে যদি আপনি রেফারেন্স হিসাবে আনেন, এটাকে গ্রোথ বলে না। আমরা অ্যাকচুয়ালি অনেক নেগেটিভ গ্রোথ। আমাদের হওয়া উচিত ছিল 50 বিলিয়ন প্লাস এখন আজকের দিনে, কিন্তু সেটা আমরা অ্যাচিভ করতে পারিনি। সিম্পল হিসাব আপনাকে দিই, আমার অ্যাসোসিয়েশনে ওটাও বলবে, আমার অ্যাসোসিয়েশনে 1850টা ফ্যাক্টরি ওনার আছে এবং মোরলে সবাই অপারেটিভ ছিল। এই 1850টা কিন্তু 1851টা হয়নি। কারণ আমি কেন বলতে পারছি, আমার অ্যাসোসিয়েশনে যদি কেউ ইনভেস্ট করে আমার থেকে একটা ছাড়পত্র নিতে হয়, আমার থেকে একজনও একটা মেশিনারি ছাড়পত্র চাই, নতুন কোনো বিনিয়োগ হয়নি, বরঞ্চ যেগুলো আপনার বাস্কেটে আছে ওগুলো প্রতিনিয়ত বন্ধ হচ্ছে। এখন আমি নাম বলতে অনিচ্ছুক, কারণ আমি যার নামটাই ধরবো সে তো একটা ব্যাংকে ব্যবসা করছে, বাণিজ্য করছে, তার হয়তো এই ব্যবসা ছাড়াও অন্য ব্যবসা আছে, তার ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমাদের কাছে লিস্ট আছে এবং আমাদের কর্মসংস্থান কি পরিমাণ হারাচ্ছি। আপনাদের তো পত্রপত্রিকায় প্রায় দেখি যে প্রতি 4টা গ্র্যাজুয়েটের মধ্যে 3টা বেকার, নতুন করে যারা পড়াশোনা করে আসছে। কারণ আপনারা বেসরকারি খাত থেকে আপনারা কর্মসংস্থান সৃষ্টি করতে পারছি না। আপনি দেখেন বাজেটে কি হলো, বাজেটে যে ইন্ডাস্ট্রিগুলো আপনার আছে বারবার আপনি ওদেরকেই ট্যাক্স করছেন। আমাদের গার্মেন্টসে ছিল 12% কর্পোরেট ট্যাক্স, আমাদের ছিল 15, আমাদেরকে এখন করে দিল 37 কর্পোরেট ট্যাক্স। তারপর কি আমি কাঁচামাল আনবো, সেখানে 2% করে দিল। আরে তার মানে কি আপনি বিদেশ থেকে ইন্ডিয়ান সুতা নিয়ে আসেন, এটা প্রমোট করছেন? এটা মিন করে না যে আপনি এখানে সুতা বানায়েন না। এখন আপনি যদি এখানে সুতাটা বানান, আপনার ভ্যালু এডিশন $1.75 বিলিয়ন সুতা আসে বা এসছে গত বছর, তার অর্ধেকটাই আপনার দেশে থেকে যেত। আমার ওয়ার্কাররা এই টাকা পাইতো, ডলারগুলো আমার সরকারের কাছে থাকতো, আমার দেশের জন্য এটা লাভ হইতো। কিন্তু আমি তো এখন রেডিমেড সুতা নিয়ে আসতেছি, আর ওরা রেডিমেড সুতা আনার জন্য ওরা কিছু পলিসি করে। ওরা মেশিনারিতে সাবসিডি দিচ্ছে, বেতনে সাবসিডি দিচ্ছে, রেড টেপ সাবসিডি দিচ্ছে, তারপর আপনার জমি দিচ্ছে, তারপরে আরেকটা ফান্ড আছে, এটাকে বলে টাফ, মানে টেকনোলজি আপগ্রেড ফান্ড। আমাদের স্পিনিং মিলগুলো 25-30 বছর বয়স হয়ে গেছে, যেটা দিয়ে আমরা সুতা উৎপাদন করি, সেখানে হয়তো 1000-1200 লোক লাগে, এখন এটা 300 লোক দিয়ে সম্ভব। ইলেকট্রিসিটিও কমে আসবে। তারপর আমাদের সোলার লাগানোর ইচ্ছা আছে, কিন্তু আমার সরকার এই ফান্ডটা ওরা 1% দেয় ইন্টারেস্ট। আমার সরকার যদি আমি বলি 10ও রাজি আছি, তাও তো দিতে পারছে না। এখন এটা কার দোষ? সরকার বলে এটা লুটেরারদের দোষ। আমরা ব্যবসা করে বলি তুমি তো এটা দায়িত্বে ছিলা, তুমি তখন কি করছো? প্রতিটা ব্যাংকই তো বাংলাদেশ ব্যাংকের আন্ডারে, ওদের লাইসেন্সে চলে। তারপর এই টাকার আমানতও কিন্তু দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। এখন বিভিন্ন ব্যাংকে যাদের বিনিয়োগ আছে অথবা ডিপোজিট আছে, তারা ওই টাকাও তুলতে পারছে না, নতুন করে আমাদের এলসি দিতে পারছে না, মেশিন দিতে পারছে না, অথচ এখন একটা সুবর্ণ সুযোগ যাচ্ছে। আরেকটা জিনিস আমি পয়েন্ট আউট করতে ভুলে গেছি, আমার সরকারের টনক নড়বে তখন, কারণ কি আগামীতে কিন্তু আপনাকে 2 স্টেজ ভ্যালু এডিশন করতে হবে। এসান আমি যদি বিদেশ থেকে কাপড় নিয়ে আসি, এটা কিন্তু সিঙ্গেল স্টেজ ভ্যালু এডিশন হবে। আর 2 স্টেজ ভ্যালুয়েশন আমি যদি না করি, আর এলডিসি গ্র্যাজুয়েশন আমার সামনে, তখন কিন্তু আমি এক্সপোর্ট করতে পারবো না। প্রিপারেশন কি আমাদের আছে? সেই প্রিপারেশন থেকে আমরা দূরে সরে যাচ্ছি, কারণ আমার ইন্ডাস্ট্রি এখন যে সাপোর্টটা দরকার, এটা যদি এখন না দেওয়া হয়, তখন কিন্তু আপনি বেনিফিটটা নিতে পারবেন না। আমার সাপোর্টটা দরকার এখন। আমাকে সরকার যদি কোনোভাবে টিকায় রাখে, তাহলে আমি ওই সময় গিয়ে বলতে পারবো ইয়েস আই হ্যাভ 2 স্টেজ ভ্যালু এডিশন। অনেকেই বলছেন যেটা হচ্ছে নির্বাচন হলে, রাজনৈতিক সরকার আসলে এই
অস্থিরতা অচল অবস্থা কেটে যাবে? হ্যাঁ, এটা তো আমরা আশা করি, এটা তো আমরা লজিক্যালি স্পিকিং এটা হওয়া উচিত, কিন্তু আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে সব কেটে যাবে, ঠিক হয়ে যাবে। কারণ এখনো কিন্তু উইন্ডো ড্রেসিং করছে ব্যাংক, ইনক্লুডিং আমি মনে করি টু সাম এক্সটেন্ট বাংলাদেশ ব্যাংকও করছে। কারণ তার যে শিডিউল ব্যাংক যদি উইন্ডো ড্রেসিং করে, আমি ধরে নেব বাংলাদেশ ব্যাংকেরই এটা উইন্ডো ড্রেসিং, তো এটা দিয়ে আপনি কতদিন আপনার ইকোনমি হ্যান্ডেল করবেন? আপনার 1 লক্ষ কোটি টাকা আপনার থেকে বের হয়ে গেছে, ইসলামী ব্যাংক থেকে বের হয়ে গেছে, চুরি লুটিং। এখন আপনি যদি প্রতি বছরও যদি 2000 কোটি টাকা করে প্রফিট করে অ্যাডজাস্ট করতে চান, 2000 কোটি টাকা ইজ নট এ স্মল মানি। 50 বছর লাগবে। ইউ আর ভেরি গুড অ্যাট নাম্বারস। 50 বছর লাগবে, হয়তো এটা ম্যাথস বলছি, এটা হয়তো কমও লাগতে পারে, কিন্তু পরিসংখ্যান তাই বলে। আর এই ছোটোখাটো ব্যাংক এগুলো আমি মনে করি এগুলো অপারেট করা হচ্ছে, এখানে আরও বেশি টাকা ওয়েস্ট করা, এগুলাকে বন্ধ করে দেওয়া উচিত। এখন মার্জার কখন হয়? বিটুইন টু ব্যাংকস। যখন একটা ব্যাংক ভালো করে, সে আরেকটা ব্যাংকের কিনে নেওয়ার মতো শক্তি থাকে, এবং কিনে নিলে দুজনই লাভবান হয়। মনে করেন সে ফ্রি ব্রাঞ্চ পেয়ে গেল, লজিস্টিক পেয়ে গেল, ম্যান পাওয়ার পেয়ে গেল, তার শাখা প্রশাখা বেড়ে গেল। কোম্পানি যখন গ্রোথ আনে তখনই মানুষের শেয়ার ভ্যালু বাড়ে। এখন তো আমার শেয়ার ভ্যালু তো ফেস ভ্যালুর থেকে কম। তো এখন মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনের যে গল্পটা বাংলাদেশ ব্যাংক দিচ্ছে, ইটস নট গোয়িং টু ওয়ার্ক। আমি যতটুকু বুঝি, আমার তো ব্যাংকে 25 বছরের অভিজ্ঞতা অ্যাজ এ ডিরেক্টর, আমি সিবিআইডি ডিরেক্টর ছিলাম। আমাদের ব্যাংক ইসলামী ব্যাংকের পরে সেকেন্ড লার্জেস্ট প্রাইভেট ব্যাংক ছিল, সেটাকেও কিন্তু একদম ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে লুটিং করে। তো এই অবস্থায় আমার বাহুবলকে আমাকে সাপোর্ট দিবে যেগুলা, তারা হয়তো আমাকে সাপোর্ট দিতে পারছে না। তো আমি মনে করি এখানে একটা র্যাপিড অ্যাকশন আনা দরকার এই বাংলাদেশ ব্যাংকের, এবং আমাদেরকে নিয়ে বসা দরকার, ভাবার বিষয় আছে। ইডিএ ফান্ড দিয়ে সরকার এখন প্রফিট করে 6%, আর এটা তো তোমার পড়ে থাকা টাকা, তুমি এটা এহসান ভাইকে দাও, আমাকে দাও, আমি এটা রোলিং করি। আমার কিন্তু লিমিট আছে, আমি লিমিটের মধ্যেই চাচ্ছি। আমি বলছি না গিভ ইট টু মি ফর ফ্রি। তুমি 1% হ্যান্ডেলিং চার্জ রাখতে পারো, আপনার পড়ে থাকার টাকার কিন্তু কোনো বরকত নাই। কিন্তু আপনি যখন আমাকে নিয়ে এটা দিয়ে টার্ন ওভার করতে দিবেন, আপনার বরকত আছে। তো সেখানে যদি আপনি 6% নিয়ে যান, তো আপনি আমাকে 6% মোর কম্পিটিটিভ করতে পারতেন প্রতিবেশী কান্ট্রি থেকে, কিন্তু আপনি তো সেটা করলেন না। তো এরকম অনেক কিছু আছে আমরা সরকারের কাছে চেয়েছি, কিন্তু সরকার শুনলাম 50,000 কোটি টাকা প্রফিট করছে বাংলাদেশ ব্যাংক। তো ওটা হয়তো কারেন্সি বা অন্য কিছু ব্যাপার স্যাপার থাকতে পারে, কিন্তু তোমার কাজ কিন্তু প্রফিট করা না। তোমার কাজ হচ্ছে আমাকে ইকোনমি চাঙ্গা করার জন্য আমাকে হেল্প করা। আমি হচ্ছি তোমার চালিকা শক্তি। আমরাই তো 80% কন্ট্রিবিউট করি জিডিপি। আর এক্সপোর্ট যদি বলেন, এই একমাত্র এই সেক্টরটাই তো 85% এক্সপোর্ট করে, আর 15% নিয়ে আমি কী করব? আমি তো অন্য কোনো সেক্টর তৈরিই করতে পারলাম না। আমার মনোযোগ থাকতে হবে তৈরি করার জন্য। রাসেল, আপনার কাছে আবার আসবো। আমরা যেখান থেকে আলোচনা শুরু করেছিলাম, এহসান সাহেবের কাছে আপনার কাছে একটু জানতে চাইবো, আপনারা 2 দিন আগে জামাতে ইসলামীর আমিরের সঙ্গে একটা ব্যবসায়ী প্রতিনিধি দল গিয়ে দেখা করেছেন, এবং তার পরদিনই জামাতে ইসলামী কিন্তু তারা 3 দিনব্যাপী একটা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। তো দেখা করার উদ্দেশ্য কি আলোচনা হলো, যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। আসলে আমাদের দেখা যেটা আমরা করেছি জামাত ইসলামের আমির সাহেবের সাথে, এটা সম্পূর্ণ অরাজনীতিক ছিল। এখানে আসলে কোনো রাজনীতি ছিল না। এখানে আমরা আসলে বর্তমানে যেটা একটা সমস্যার মধ্যে আছি, যে আমাদের যিনি এখন সরকার প্রধান, ওনার সাথে আমরা ব্যবসায়ীরা দেখা করতে পারতেছি না। ইভেন আমি দেখি যে এমন অনেক লোকজন যায় যাদের সারা বাংলাদেশব্যাপী রাজনৈতিক কর্মী সংখ্যা রাসেল ভাইয়ের যে কোনো একটা ফ্যাক্টরি থেকে কম। পুরো গ্রুপের কথা তো বললামই না, আমরা গ্রুপ বাদ দিলাম। ওরা যে কোনো একটা ফ্যাক্টরিতে যে পরিমাণ শ্রমিক কাজ করে, সবচেয়ে ছোটো ফ্যাক্টরিতে, সেই পরিমাণও তাদের জনসমর্থন নাই, কিন্তু উনি তাদের সাথে দেখা করছেন। কিন্তু আনফর্চুনেটলি আমরা এমপ্লয়িজ ফেডারেশন থেকে, তারপর বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে বিভিন্ন ব্যবসায়ীরা বারবার চিঠি দিয়েছি, উনি আমাদের সাথে দেখা করছেন না। ফলে যেটা হলো আমাদের, যে আমরা আসলে অনেকটা অভিভাবকহীন হয়ে পড়েছি। হ্যাঁ, বাণিজ্য উপদেষ্টা দেখা করছেন, এতে নিঃসন্দেহে আমি কৃতজ্ঞ। অর্থ উপদেষ্টা দেখা করছেন, বিভিন্ন উপদেষ্টা আমাদের সাথে রেগুলার মিটিং করছেন, কিন্তু যত যাই বলেন দিনের শেষে তো আসলে ওই এখন তো বাংলাদেশের কালচার নাম্বার ওয়ানের সাথে কথা না বললে আমরা আসলে স্যাটিসফাইড হই না, বা আমরা আস্থার জায়গাটাতে যেতে পারি না, কারণ সিদ্ধান্ত এখান থেকেই আসে এবং বারবার ওনার কথাই বলা হয় আমাদের কাছে। ওই এখন ওটা সত্য মিথ্যা আমরা তো জানতে পারবো যখন ওনার সাথে আমরা মিট করতে পারবো। সেই জায়গাটা থেকে আমরা একটু অসহায় অবস্থার মধ্যে আছি।
এই কারণে আর যেহেতু কোনো রাজনৈতিক সরকার নাই, আমরা সম্পূর্ণ একটি অরাজনৈতিক সরকারের আন্ডারে আছি, ফলে কোন রাজনৈতিক দল ক্ষমতাবান সেটাও আমরা আসলে বুঝতে পারি না। তো ফলে আমরা যে শুধু ওনার সাথে দেখা করেছি তা না, আমরা বিএনপির সাথেও আমরা বিভিন্ন সময়ে বৈঠক করেছি, আমরা ওনাদের সাথেও করেছি, অন্যান্য যে দলগুলো আছে তাদের নেতৃত্বের সাথেও কি আলোচনা হয়। আমরা আসলে এইবার গিয়েছিলাম মেইনলি যে 3টা বিষয় নিয়ে আলাপ করার জন্য। একটি হলো যে আমাদের যে এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে এইটা আসলে রাইট সময় রাইট কাজটা হচ্ছে না, এইটাকে যে করি হোক সরকারের সদিচ্ছার টাকে গ্রহণ করানো, যে এটাকে ডেফার করার জন্য। এখানে জামাত ইসলামী কি করতে পারে আমি বলি, আমরা 3টা বিষয় নিয়ে আলাপ করেছিলাম, এইটা একটি বিষয়। একটি হলো শ্রম সংস্কার হচ্ছে, যেখানে খুব বেশি অদ্ভুত কিছু আইন আসতেছে যেটা সমাজের কোনো অংশই, যারা একদম এক্সট্রিম অংশ তারাও আসলে এটাকে সাপোর্ট করছে না। অনেক শ্রমিক নেতা আপনাদের পেপারে আমি দেখেছি, খুব বড় একজন শ্রমিক নেতা, আমি এখন এই মতে নামটা বললাম না, আপনাদের পেপারে আছে, উনিও বিরোধিতা করেছেন, যিনি মাঠ পর্যায়ে অনেক ইউনিয়ন হোল্ড করেন। এটি একটি বিষয়। আসলে এনবিআর যে সংস্কারটা হচ্ছে এইটা যেন একটা টেকসই সংস্কার হয়। এখন আপনি বলতে পারেন যে ওনারা তো ক্ষমতায় নাই, তাহলে ওনার কাছে যাওয়ার উদ্দেশ্যটা কি? ক্ষমতায় তাহলে কে আছে সেটাও তো একটা বড় কোশ্চেন আমাদের। এই সরকার কতদিন থাকবে সেটা আমরা জানতেছি না, যে কীভাবে সংস্কার করে কতটুকু ইমপ্লিমেন্ট করবে, তারপরে কোন সরকার আসবে সেটাও আমরা জানি না। ফলে আমরা বড় যে 2-3টা দল আছে সবার কাছে যাচ্ছি, ওনাদেরকে আমরা সেন্সিটাইজ করার চেষ্টা করতেছি, প্রেশার গ্রুপ হিসেবে কাজে লাগানোর চেষ্টা করছি। ওনাদের কাছে আমরা অ্যাপিল করতেছি যে এই বিষয় সরকার করতেছে, ভবিষ্যতে হয়তোবা আপনারাও আসতে পারেন, যে বড় 3-4টা দল আছে তাদের যে কেউ একজন হয়তো ক্ষমতায় আসবে, তা আপনারাও আসতে পারেন, এর ভিতরে আপনারা একজন। আপনাদেরও যদি সরকারে আসেন তখন তো আপনারা বিপদে পড়ে যাবেন। ফলে আপনারা বুঝান, সর্বোচ্চ পর্যায়ে আপনারা আলাপ করেন যে এর ভিতরে আমরা যে কথাগুলো বলছি, তাদেরকে কি আপনারা লবিস্ট হিসেবে কাজ করতে বলছেন? লবিস্ট পুরোপুরি লবিস্ট না, বাট লবিং এর কাজটা কি তাদের স্বার্থে। এখন দেখেন, এখন যদি বিএনপি ক্ষমতায় আসে বা জামাত ইসলামী ক্ষমতায় আসে বা যেই আসুক এনসিপি ক্ষমতায় আসে, তাদেরই কিন্তু এটা ক্যারি অন করতে হবে। এখন যদি একটা আইন তৈরি করা হয়, সেই আইনটা তো তাদেরই বাস্তবায়ন করতে হবে। এখন ধরেন আমি তো থাকবো না, আমি জানি 6 মাস 7 মাস আমার তো যেতে হবে, কারণ আমি এই সরকার যাবে এটা ফর শিওর, বিকজ তারা নির্বাচিত না। এখন তারা যখন যাবে, তারা যদি এমন একটা জিনিস রেখে যায় যে পরবর্তী সরকারের জন্য এটা অসম্ভব হয়ে যাবে দেশ পরিচালনা করা, সেটা তো নিশ্চয়ই ওই দলগুলো চাবে না। এবং আমরা অনেক কিছু করবো, ব্যবসায়ীদের থেকে আমাদের দাবি আমাদের মতো থাকবে, আমরা তো সবই চাবো, কিন্তু অ্যাজ এ রাজনীতিবিদ ওনারা সবাইকে সাথে নিয়ে বিচক্ষণতার সহিত ওনারা সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ কোনটা ব্যবসায়ীদের কোন দাবিটা যৌক্তিক, কোন দাবিটা যৌক্তিক না। এবং যৌক্তিক দাবিগুলা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে কম বেশি একই রকম হবে। ওনারা যদি সরকারের সাথে আলাপ করে, সেটা আসলে আমাদের জন্য কিছুটা স্বস্তিদায়ক হবে। অন্য দলগুলোর সাথেও কি আপনারা এভাবে? আমরা অন্য দলের সাথে বসেছি, হ্যাঁ। কিন্তু যতটা জামাত ইসলামের সাথে বসার পরে যেভাবে আলোচনায় আসছে, অন্য দলগুলোর সাথে বৈঠক করেছে, এই ধরনের কোনো আলোচনা কিন্তু আসে নাই। এইটা 2টা কারণ হতে পারে, এটা 2টা কারণ হতে পারে। একটা হলো যে অন্য দলগুলোর সাথে ব্যবসায়ীরা রেগুলার বৈঠক করে, অন্যান্য দলের ভিতরে সুপরিচিত মুখ ব্যবসায়ীরা নিজেরাই আছেন, এই কারণে হয়তো বা অন্যান্য ওই দলের সাথে ব্যবসায়ীরা বসলে সেটা কোনো নিউজ ভ্যালু ক্রিয়েট করে না। আর জামাত ইসলামীর সাথে যেহেতু মেইন স্ট্রিমের ব্যবসায়ীরা কখনোই তেমনভাবে আলোচনায় থাকতেন না, ফলে তপন চৌধুরী সাহেব বলেন বা বিজিএমইবি কেএমইবিএফ প্রেসিডেন্টরা যখন গিয়েছে, তখন রাসেল ভাই আমন্ত্রিত ছিল, কোনো কারণে রাসেল ভাই যান নাই। তো এইটা একটা এক্সট্রা ভ্যালু ক্রিয়েট করছে। নির্বাচন কেন্দ্রিক যে অনিশ্চয়তা, রাজনৈতিক একটা অস্থিরতা তৈরি হতে পারে আশঙ্কা করা হচ্ছে, এ ধরনের কোনো কিছু নিয়ে আলোচনা হয়েছে কিনা? আমরা আসলে ওই দিন সম্পূর্ণ অরাজনৈতিক আলোচনা করেছি, রাজনীতির কোনো একদম সামান্য সূক্ষ্মতম বিষয় আমরা আসলে ওই দিন আমরা আলাপ করিনি। আমরা শুধু 3টা বিষয়ের মধ্যেই আমাদের ওভারঅল বিষয়টা আসলে আমরা সীমাবদ্ধ রেখেছি, সমসংস্কার, এনবিআর সংস্কার এবং এলডিসি গ্র্যাজুয়েশন। এই উনি মাঝখান দিয়ে ট্যারিফের ব্যাপারটা নিয়ে একটু কথা বলেছেন, যেহেতু আগেও। আচ্ছা, আমি একটা জিনিস বলি, এটা কিন্তু ব্যবসায়ীদের সাথে ওনার প্রথম বৈঠক না, এর আগেও কিন্তু ব্যবসায়ীদের বৈঠক হয়েছে ওনার সাথে আমেরিকান ট্যারিফ নিয়ে ওনার সাথে কথা হয়েছেন, উনি সর্বোচ্চ পর্যায়ে কথা বলেছেন, ব্যবসায়ীদের হয়ে দুতেলেই করেছেন। তো এটা কিন্তু প্রথমবারের মতো না, হয়তো এবার ওনার রাজনৈতিক সিদ্ধান্ত ছিল ওনার দলের যে এটাকে ওনারা পিআর করবেন, এবং ওনাদের তো পিআরটা খুব স্ট্রং, বিশেষ করে সামাজিক গণমাধ্যমে, এই জন্যে এইটা। এবং যেহেতু নাকি প্রথমবার ওনারা যেহেতু এটাকে সামাজিক গণমাধ্যমে প্রকাশ করেছে, সামাজিক যোগাযোগ গণমাধ্যমে, ফলে এটাকে একটু ভ্যালু ক্রিয়েট হয়েছে। মানে এটা আসলে সম্পূর্ণ অরাজনৈতিক বিষয় ছিল, এখানে আমাদের নির্বাচনমুখী কোনো আলোচনাই হয়নি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।